জ্বালানি তেলের দাম বাড়ানোকে যৌক্তিক বলছেন অর্থমন্ত্রী। সরকারের আয় সংস্থানে এই সিদ্ধান্ত। বিকল্প উপায়ে বিপিসির লোকসান মোকাবিলা সম্ভব বলছে সিপিডি। রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত দাবি। অভিযানের প্রতিবাদে সীতাকুণ্ডে জাহাজ ভাঙা বন্ধ রেখেছেন মালিকরা। অভিযোগের ভিত্তিতেই অভিযান বলছে কাস্টমস। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বর্তমান বাস্তবতায় জ্বালানি তেলের দাম বাড়ানো যৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। জনগণকে দাম বৃদ্ধির চাপ সহ্য করার কথাও বললেন মন্ত্রী। বলেন, তেলের দাম না বাড়লে উন্নয়ন কাজ ব্যাহত হবে। সরকারের আয় বাড়াতেই এই সিদ্ধান্ত। বুধবার ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের অজুহাতে গেল সপ্তাহে ডিজেল সহ বিভিন্ন জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। এরপর থেকে সব মাধ্যমেই আলোচনার বিষয় তেলের দাম বৃদ্ধি ও জনগণের ভোগান্তি। ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে উঠে আসে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি। এ সময় অর্থমন্ত্রী জানান, সরকার এখনো জ্বালানি খাতে ভর্তুকি দিচ্ছে, কিন্তু পুরোপুরি ব্যয় বহন করা সম্ভব নয়। তাই এর কিছুটা চাপ ভোক্তাদেরও বহন করতে হবে বলে জানান মন্ত্রী। এখন এটা শেয়ার করতে হয় আমাদের, তারপরেও শেয়ারিং এর সময় গভর্নমেন্ট যতটা পারে গভর্নমেন্ট নিজে বিয়ার করে এবং খুব সামান্য যেটা না হলে না পারা যাচ্ছে না, তখন সেটাই আমরা কনজিউমারদের উপরে দিয়ে দেই। মন্ত্রী বলেন, দাম সমন্বয় না করলে বিভিন্ন প্রকল্প ও প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন ব্যাহত হবে, দেশ পিছিয়ে যাবে। 7 বছরে বিপিসির 43,000 কোটি টাকা মুনাফার সময় কেন দাম কমানো হয়নি? সাংবাদিকদের এ প্রশ্নে মন্ত্রী বলেন, তখন তেলের দাম অনেক কম ছিল। আমাকে রেভিনিউ যোগান দিতে হয়। রেভিনিউ যোগান না দিলে পরে আমাদের কোনো প্রকল্প বাস্তবায়ন হবে না। আমরা পিছিয়ে যাব। আমরা পিছিয়ে যেতে চাই না। আমরা একটা শেয়ারিং অ্যারেঞ্জমেন্টেই আমরা এই কাজটি করব। বাস ভাড়া বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংকট থেকে অর্থনীতি পুনরুদ্ধারকালে বিপিসির জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে অযৌক্তিক বলছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এতে করে মূল্যস্ফীতি বেড়ে যাওয়া সহ অর্থনীতির সব খাতে নেতিবাচক প্রভাব পড়বে। বুধবার এক সংবাদ সম্মেলনে সিপিডির গবেষকরা বলেন, জ্বালানি তেলের ওপর ভ্যাট ও শুল্ক প্রত্যাহার সহ বিকল্প উপায়ে লোকসান মোকাবেলা করা সম্ভব ছিল। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির যুক্তিতে গেল সপ্তাহে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়ানো হয়। জ্বালানি তেলের মতো অতি গুরুত্বপূর্ণ পণ্যের হঠাৎ করে দাম বৃদ্ধির পদ্ধতিকে অবৈজ্ঞানিক বলে মনে করে বেসরকারি সংস্থা সিপিডি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির সুশাসন ও দক্ষতার অভাব এবং দুর্নীতির সমালোচনা করে দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের সুপারিশ করেন সিপিডির গবেষকরা। এই বছরই সরকারের রাজস্ব থেকে ইম্পোর্ট ডিউটি এবং ভ্যাট, এখান থেকে বিপিসি থেকে সরকার বাড়তি আয় করবেন 7,838 কোটি টাকা। সুতরাং এটি দিয়েও কিন্তু সরকার অ্যাডজাস্ট করতে পারতেন। এমনকি নিদেন পক্ষে যদি সরকার অভ্যন্তরীণ রাজস্বে হাত নাও দিতে চান, তাহলে আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে সরকার ঋণের মাধ্যমেও কিন্তু এই বাড়তি ব্যয়টি মেটাতে পারতেন। সিপিডি বলছে, করোনা সংকট কাটিয়ে অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানোর পথে, তখন জ্বালানির দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির বাড়তি চাপ পড়বে। পাশাপাশি রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতাও কমবে। রাজনৈতিকভাবে যদি আমি বলি, তাহলে এটা আলোকিত সিদ্ধান্ত না, সাধারণ মানুষের কাছেই এটা যাবে। উৎপাদকের পর্যায়ে যেটা যাবে, এটার কারণে তো আমরা জানি পরিবহনের দাম বাড়বে, হ্যাঁ, ইত্যাদি বাড়বে। তারা কিন্তু এটা পাস অন করে দিতে পারবে, ভোক্তার কাছে যাবে, কিন্তু ভোক্তা পাস অন করতে পারবে না। করোনার সময় যখন আয় কমে গেছে, যখন আমাদের কর্মসংস্থান ছিল না, তখন আমরা তেলের দাম বেশি দিয়েছি এই চুক্তিতে, যে যখন তেলের দাম বাড়বে তখন কিন্তু সরকার এটাকে ব্যবহার করতে পারবে। আলোচনা ছাড়া, পর্যালোচনা ছাড়া সরকার যে দামটা বাড়ালো, এটার ফলে সরকার জনগণের সাথে তার চুক্তি ভঙ্গ করেছে। করোনা পরবর্তী সময়ে ধাপে ধাপে জ্বালানির মতো খাত থেকে ভর্তুকি তুলে নেওয়া যেতে পারে বলেও মত দেন বক্তারা। এবং আপনিও স্যার সেরকম হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
জাহাজ ভাঙা কারখানা বন্ধ রেখেছে মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেল অ্যাসোসিয়েশন বিএসবিআর। চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্যাট ফাঁকির অভিযোগে ৩ প্রতিষ্ঠানে ভ্যাট কমিশনারেটের অভিযোগের প্রতিবাদে এ ঘোষণা দেয় সংগঠনটি। রাজস্ব কর্মকর্তারা বলছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়। ভ্যাট ফাঁকির অভিযোগে মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত চট্টগ্রামের সীতাকুণ্ডের ৩টি জাহাজ ভাঙা কারখানার ৫টি কার্যালয়ে অভিযান চালায় চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট। এ সময় প্রতিষ্ঠানগুলোর কম্পিউটার ও নথিপত্র জব্দের প্রতিবাদে বুধবার সকাল থেকে সীতাকুণ্ডের সব জাহাজ ভাঙা কারখানা বন্ধের ঘোষণা দেয় মালিকরা। ভ্যাট কর্মকর্তারা বলছেন, যেসব প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে তাদের বিরুদ্ধে জাহাজ আমদানির ফাঁকে ঘোষণা বহির্ভূত তেল এনে বাজারে বিক্রির অভিযোগ রয়েছে। পাশাপাশি উৎপাদিত রডের পরিমাণ কম দেখানোর অভিযোগ রয়েছে এসব কারখানার বিরুদ্ধে। তো যখন কোনো সুনির্দিষ্ট তথ্যের প্রেক্ষিতে এই ধরনের কার্যক্রম গ্রহণ করা হয় তখন আসলে সরাসরি পত্র দিয়ে করা হয় না, এটা তো আপনারা জানেন। সেক্ষেত্রে হয়তো প্রকৃত সত্য উদ্ঘাটিত হতে নাও পারে। তবে মালিকদের দাবি জাহাজ ভাঙা শিল্পের সব কর অগ্রিম পরিশোধ করা হয়। এছাড়া কোনো ধরনের নোটিশ ছাড়া অভিযানে মালিকরা হেনস্থার শিকার হয়েছেন। এমনকি বন্ধ একটি কারখানায়ও অভিযান চালানো হয়েছে। ভ্যাট কমিশনারেট অফিস যদি আমাদের থেকে কোনো নথি চাওয়ার থাকে তো ওনারা আমাদেরকে লিখতে পারে। আমাদেরকে যদি লিখে আমরা ডেফিনেটলি বাধ্য ওনাদেরকে রিপ্লাই দেওয়ার। এটা মূলত আমাদের একটি প্রতিবাদ যে আমরা ইন্ডাস্ট্রি দেশের অগ্রগতির জন্য কাজ করছি, এভাবে আমাদেরকে হেয় করাটা উচিত হয়নি। সীতাকুণ্ডে 150 জাহাজ ভাঙা কারখানা থাকলেও সচল রয়েছে 60টি। এসব কারখানা থেকে দেশের রড উৎপাদন শিল্পের 50 থেকে 60% কাঁচামাল সরবরাহ হয় বলে দাবি কারখানা মালিকদের। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জাহাজ ভাঙা কারখানার ধর্মঘটের আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, হঠাৎ করে কি কারণে এই ধর্মঘট শুরু হয়েছে এবং সমস্যার সমাধানে কি এখনো কোনো আলোচনা হয়েছে? প্রথমে যে বিষয়টি বলবো সেটি হলো সমস্যার সমাধানের জন্য আজকে মূলত ভ্যাট কমিশনারেট কার্যালয়ে আজকে বিকেলে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভ্যাট কমিশনারেটের প্রতিনিধিদের পাশাপাশি শিপ ব্রেকিং ইয়ার্ডের যারা মালিক রয়েছেন তারা সেখানে অংশ নেন এবং সেখানে আসলে তাদের ভুল বুঝাবুঝির অবসান হয়েছে বলে আমাদেরকে যে জাহাজ ভাঙা কারখানার যারা মালিক তারা বলেছেন। তবে তারপরেও তারা বলেছেন আজকে যেহেতু তারা সকাল থেকে ধর্মঘট পালন করেছেন সেটি তারা আজকে অব্যাহত করে যাবেন, কিন্তু আগামীকাল থেকে তা পুরোদমে সেই জাহাজ ভাঙা কারখানাগুলোতে কাজ শুরু হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর আজকে যেই ধর্মঘটটি সেটি মূলত শুরু হয়েছে গতকালকে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে যেই ভ্যাট কমিশনারেটের যেই কর্মকর্তারা অভিযান চালান তাদের অভিযানে সেখানে বেশ কিছু সেখানকার নথিপত্র জব্দ করা হয় এবং সেখানে কয়েকটি কম্পিউটারও জব্দ করা হয়। তো এই জব্দ করার বিষয়টিকে আসলে জাহাজ ভাঙা কারখানার যারা মালিক রয়েছেন তারা স্বাভাবিকভাবে নেননি। তারা বলছেন যে এতে তাদের সম্মানহানি হয়েছে এবং তারা হেনস্থার শিকার হয়েছেন, কারণ তাদের অভিযোগ হচ্ছে একটি কারখানা একেবারে বন্ধ থাকার পরও সেটি তালা ভেঙে সেখানে প্রবেশ করা হয়েছে, যা তাদের জন্য অসম্মানজনক। এবং তারা বলেন তারা যেহেতু রাষ্ট্রের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখেন, সেই ক্ষেত্রে তারা এই সম্মানহানির প্রতিবাদ জানাতেই মূলত তারা আজকের যে ধর্মঘট সেটি পালন করেছেন এবং এই কারণে তারা বলেছেন ভবিষ্যতে। আমরা কিন্তু জানি যে জাহাজ ভাঙা শিল্পে বর্তমানে বিশ্বে বাংলাদেশ শীর্ষ স্থানে রয়েছে। তো এই যে ধর্মঘট শুরু হয়েছে এই ধর্মঘটের কারণে এই স্থান থেকে আমাদের কি অবস্থান সরে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? আসলে একদিনের ধর্মঘটে বড় ধরনের প্রভাব পড়ার কথা নয়, তবে সার্বিকভাবে জাহাজ ভাঙা কারখানার যারা মালিক রয়েছেন তারা কিন্তু বলছেন যে নানা কারণে আসলে জাহাজ ভাঙা শিল্পে তারা পিছিয়ে যাচ্ছেন। বিশেষ করে তারা বলছিলেন যে আগে যে স্ক্র্যাপ জাহাজ তাদেরকে যেই মূল্যে কিনতে হতো এখন প্রায় তার দ্বিগুণ তিনগুণ দামে তাদেরকে কিনতে হচ্ছে, কিন্তু সেই যে কেনার প্রক্রিয়াটিও সম্পাদন করা যাচ্ছে না ব্যাংকের নানার শর্তের কারণে। তো এর মধ্যে যদি এই ধরনের যে বিভিন্ন অভিযানের নামে হয়রানি করা হয় সেক্ষেত্রে তাদের সেটিতে প্রভাব পড়তে পারে, এমনটি আসলে জাহাজ ভাঙা কারখানার মালিকরা আমাদেরকে জানিয়েছিলেন। আর মূলত ভ্যাট কমিশনারের কার্যালয়ের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হলো তারা যদিও স্ক্র্যাপ জাহাজের আমদানির কথা বলছেন, কিন্তু এই স্ক্র্যাপ জাহাজ আমদানির কথা বললেও তারা কিন্তু যে ঘোষণা বহির্ভূতভাবে তেল নিয়ে এসে দেশের বাজারে বিক্রি করছেন এবং তারা যে পরিমাণ রড উৎপাদন করে তারা ইস্পাত কারখানাগুলোতে দিচ্ছেন সেই পরিমাণ তারা উল্লেখ করেন না, যার কারণে তারা ভ্যাট যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন। এই কারণেই মূলত নথিপত্রগুলো যাচাই করার প্রয়োজন ছিল, সেই কারণে তারা অভিযান চালিয়েছেন। তো এই ছিল মোটামুটি এখানকার খবর। ইফতেখার ফয়সাল, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। পিকে হালদারের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ, বিভিন্ন ব্যাংকের লেনদেন, কানাডায় অর্থ পাচারের প্রমাণ পাওয়ায় চার্জশিটে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দুদক। দুপুরে সংস্থাটির উপপরিচালক সালাউদ্দিনের তদন্ত প্রতিবেদনের আলোকে চার্জশিটে অনুমোদন দেওয়া হয়। শীঘ্রই বিচারিক আদালতে এ চার্জশিট পেশ করবে দুদক। চার্জশিটে পিকে হালদারের 426 কোটি টাকার অবৈধ সম্পদ, বিভিন্ন ব্যাংকে 6080 কোটি টাকা লেনদেন, 1,17,00,000 কানাডায় পাচারের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আসামি করা হয়েছে 14 জনকে। 2016-17 সাল থেকে আর্থিক খাতে গুঞ্জন চলছিল পিকে হালদার চক্র বিশাল অঙ্কের টাকা লোপাট করেছে। 2019 সালে দুদক এ নিয়ে তদন্ত শুরু করে। প্রথম অবস্থায় 2000 কোটি টাকা লোপাটের তথ্য পায় তারা। ওনার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে 426 কোটি টাকা তার অবৈধ। এছাড়া তাদের যে 178টা হিসাবের যে লেনদেন হয়েছে, সেই লেনদেনে 6080 কোটি টাকার অবৈধ লেনদেন জড়িত আছে এর সাথে। পরে যদি কোনো অবৈধ সম্পদ পাওয়া যায় তাহলে সম্পূরক চার্জশিট হতে পারে, অথবা ভিন্ন মামলা হলে ভিন্ন মামলা হতে পারে, ভিন্ন ফ্যাক্ট হলে ভিন্ন ফ্যাক্টে ভিন্ন মামলা হবে। এখানে তো আরও 15টা মামলা আছে এবং আরও 7টা মামলা প্রক্রিয়াধীন আছে। করোনার ধাক্কা সামাল দিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের বিমান সংস্থাগুলো। অভ্যন্তরীণ রুটে চাহিদা বাড়ায় ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছেন তারা। তবে এখনও আন্তর্জাতিক রুটের পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে দাবি ব্যবসায়ীদের। বিশেষজ্ঞরা বলছেন, আপাতত দেশের মধ্যেই নতুন রুট চালু করে অভ্যন্তরীণ ফ্লাইট বাড়াতে হবে। দেশে করোনা সংক্রমণ কমতে থাকায় আগস্ট থেকে শিথিল করা হয় লকডাউন সহ নানা বিধিনিষেধ। স্বাভাবিক হতে থাকে মানুষের জীবনযাত্রা, বাড়তে থাকে সড়ক, নৌ, রেল ও আকাশপথের যোগাযোগ। দেশের অভ্যন্তরে চাহিদা বাড়ায় সব রুটেই ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে বিমান কোম্পানিগুলো। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে সপ্তাহে 106টি ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই রুটে নভ এয়ার সপ্তাহে 189টি ফ্লাইট চালু রেখেছে। আর যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় নতুন নতুন রুট বাড়িয়ে 250টির অধিক ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স। অবশ্যই মার্কেটের যে বর্তমান অবস্থা, সেই অবস্থায় জাস্ট গত 1.5 বছরে যে ডিমান্ড কিংবা যে সিচুয়েশনটা ছিল, সেটা অনেকটা ওভারকাম করে এসে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। বলবো যে এখন পরিস্থিতি অনেকটাই নর্মাল হয়ে আসছে। আমরা 2019-এর স্ট্যান্ডার্ডে ধরে নিতে পারি। লোকজন ট্রাভেল করছে, ভালো ট্রাভেল করছে। বিজনেস ট্রাভেল বলি, লেজার ট্রাভেল বলি, ফ্যামিলি ট্রাভেল বলি, সব রুটে ট্রাভেল করছে। কক্সবাজারে তো ব্যাপক হারে মানুষ ট্রাভেল করছে বেড়ানোর জন্য। তো সব মিলে পরিস্থিতি আমি বলবো এখন পজিটিভ। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক রুটে এখনও বিধিনিষেধ থাকায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়াতে হবে। এয়ারক্রাফটকে আমি যদি 18 ঘন্টা ফ্লাইট করতে পারি তাহলে আমার প্রফিট হবে। এই জিনিসটা আমরা পারতেছি না। তো এই ইনফ্রাস্ট্রাকচার যদি আমাদের ভালো হয় এবং আমাদের যে আনইউজড রানওয়েগুলো আছে, সে লালমোহীটা, ঠাকুরগাঁও, এই রানওয়েগুলো যদি আমরা ইউজ করতে পারি, দেখবেন যে আপনি এয়ার কানেক্টিভিটি বাড়বে। এছাড়াও যেসব আন্তর্জাতিক রুটে শর্ত শিথিল হয়েছে, সেসব দেশে দ্রুত ফ্লাইট পরিচালনার তাগিদ এভিয়েশন বিশেষজ্ঞদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি কন্টেইনার ডিপোর 5টি খাতে গড়ে 23% হারে সেবা মাশুল বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন। জ্বালানি তেলের দাম বাড়ায় খরচ সমন্বয় করতে মঙ্গলবার এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। সিদ্ধান্ত অনুযায়ী ডিপো ও বন্দরের মধ্যে কন্টেইনার পরিবহন, রপ্তানি পণ্য কন্টেইনারে বোঝাই, আমদানি পণ্য কন্টেইনার থেকে খালাস, কন্টেইনারে ওঠানো নামানো ও ওজন মাপার মাশুল বাড়ানো হয়েছে। এর মধ্যে 20 ফুট লম্বা কন্টেইনার পরিবহনের মাশুল 265 টাকা বাড়িয়ে 1415 টাকা নির্ধারণ করা হয়েছে। একই রকমের আমদানি কন্টেইনার থেকে পণ্য খালাসের মাশুল 7930 টাকা থেকে বাড়িয়ে 9754 টাকা নির্ধারণ করা হয়েছে। জেমস ও মাইলসের 8টি গান অনুমতি ছাড়া 14 বছর ধরে ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করায় কপিরাইট আইনে বাংলালিংকের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে ব্যান্ড নগরবাউল জেমস ও মাইলস। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ
ইমরুল কায়েসের আদালতে এসব মামলা করা হয়। আদালতে এই বিষয়ে জবাব দেওয়ার জন্য বাংলালিংকের বিরুদ্ধে সমন জারি করেছে। এ সময় জেমস ও মাইলসের পক্ষ থেকে শাফিন ও হামিন আহমেদ উপস্থিত ছিলেন। শুনানিতে তাদের আইনজীবী জানান, নগর বাউলের 6টি গান ও মাইলসের নীলা তুমি ও ফিরিয়ে দাও গান দুটি অনুমতি ছাড়া ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করেছে বাংলালিংক। তাদের এই বিষয়ে বারবার বলার পরও গান সরায়নি। এর আগে গত 19 সেপ্টেম্বর সকালে ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালতে মামলা করতে আবেদন করেন জেমস। এ সময় বিচারক তাকে গুলশান থানায় গিয়ে মামলা করার পরামর্শ দেন। মহাকাশ ভ্রমণে ভালোই সাড়া পাচ্ছে মার্কিন প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিক। জুলাইতে প্রতিষ্ঠানটির মালিকের ভ্রমণের পর থেকে টিকিট বিক্রি হয়েছে 100টি। এর আগেই টিকিট নিয়েছেন 600 জন। মহাকাশে বেড়াতে যাওয়া টিকিটের দাম $4.5 লাখ মার্কিন ডলার। জুলাইতে নিজস্ব যান ইউনিটি 22 দিয়ে প্রথমবার মহাকাশ ভ্রমণে যান ভার্জিন গ্যালাকটিকের মালিক ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্রেনসন। এ সময় তার সঙ্গী হন 2 পাইলট সহ 5 জন। মহাকাশে পর্যটনের নতুন দুয়ার খোলার লক্ষ্যেই পরীক্ষামূলক অভিযান চালায় ব্রেনসন। 1 ঘন্টার সেই অভিযানে 85 কিলোমিটার উঁচুতে মহাকাশে পৌঁছে নিরাপদে ফিরে আসেন। ফিরেই দ্রুত পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন ভার্জিন গ্যালাকটিক। 2022 সালের শেষ নাগাদ বাণিজ্যিকভাবে মহাকাশে ভ্রমণ শুরুর লক্ষ্য ঠিক করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের সিইও মাইকেল কোল গ্লাজিয়ার জানিয়েছেন, জুলাইয়ে রিচার্ড ব্রেনসন মহাকাশে যাওয়ার পর 100 টিকিট বিক্রি হয়েছে। প্রতিটি টিকিটের দাম প্রায় 4 কোটি টাকা। এর আগে 2004 থেকে 2014 সাল পর্যন্ত আগাম 600 টিকিট বিক্রি করে ভার্জিন গ্যালাকটিক। সে সময় টিকিটের মূল্য ছাড় দিয়ে $2 থেকে $2.5 লাখ করা হয়। নভোযানের সংখ্যা বাড়ানোর পাশাপাশি এর স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতা বাড়াতে কাজ করছে প্রতিষ্ঠানটি। এছাড়া কোনো জটিলতা ছাড়া চলাচলে একটি রোডম্যাপও তৈরি করা হচ্ছে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের 4র্থ কার্যদিবসে সূচকের বড় উত্থান হয়েছে দেশের 2 স্টক এক্সচেঞ্জে। এ সময় ঢাকার শেয়ার বাজারে প্রধান সূচক বেড়েছে 114 পয়েন্টের বেশি। এ সময় ডিএসইতে লেনদেন বেড়েছে 156 কোটি এবং দর বেড়েছে 80 ভাগ প্রতিষ্ঠানের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 337 পয়েন্ট। বুধবার লেনদেনের শুরু থেকেই মূল্যসূচকের উত্থান ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 114.09 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6,982 পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে 1,163 কোটি 78 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 156 কোটি 2 লাখ টাকা বেশি। হাত বদলে অংশ নেওয়া 375টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 80 ভাগ প্রতিষ্ঠানের, যেখানে দর বেড়েছে 301টির, কমেছে 43টির এবং অপরিবর্তিত আছে 31টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় ওরিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এবং তৃতীয় অবস্থানে লাফার্জ হোলসিম বাংলাদেশ। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে এডিএন টেলিকম, দ্বিতীয় সেনা কল্যাণ ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে উঠে এসেছে ইসলামিক ফাইন্যান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 336.53 পয়েন্ট। লেনদেন হয়েছে 34 কোটি 29 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর বেড়েছে যুক্তরাষ্ট্র ডলারের বিনিময় হচ্ছে 85 টাকা 80 পয়সায়। যুক্তরাজ্যে পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 118 টাকা 67 পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 101 টাকা 38 পয়সায়। দর অপরিবর্তিত ভারতীয় রুপির বিনিময় হচ্ছে 1 টাকা 28 পয়সায়। দর বেড়েছে সৌদি রিয়ালের বিনিময় হচ্ছে 22 টাকা 99 পয়সা। আরব আমিরাতের দিরহামের দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 23 টাকা 47 পয়সায়। দর বেড়েছে কুয়েতি দিনারের বিনিময় হচ্ছে 286 টাকা 16 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 20 টাকা 77 পয়সায়। অর্থনীতি স্বাধীন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জ্বালানি তেলের দাম বাড়ানোকে যৌক্তিক বলছেন অর্থমন্ত্রী, সরকারের আয় সংস্থানে এই সিদ্ধান্ত।
বিকল্প উপায়ে বিপিসির লোকসান মোকাবিলা সম্ভব বলছে সিপিডি, রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত দাবি। অভিযানের প্রতিবাদে সীতাকুণ্ডে জাহাজ ভাঙা বন্ধ রেখেছেন মালিকরা। অভিযোগের ভিত্তিতেই অভিযান বলছে কাস্টমস। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।